শ্রাবণের কথা শুনে পিছন ঘুরে তাকায় নাজমুল আর লিমা। শ্রাবণকে দেখেই গলা শুকিয়ে কাঠ হয়ে যায় নাজমুলের। ওরা মোটেও প্রস্তুত ছিল না এই সময়টার জন্য। নাজমুল জানতো শ্রাবণ ওদের ব্যাপারে সব জেনে গেছে, কিন্তু শ্রাবণ যে এতটা জেনে গেছে যে সোজা ওদের কাছেই চলে আসবে এটা জানতো না নাজমুল। শ্রাবণকে দেখে নাজমুল ভয়ে তুতলিয়ে বলল, আপনি এখানে কি করে এলেন? নাজমুলের কথা শুনে ডেভিল এসে শ্রাবণ বলল, কি ভেবেছিলি রে নাজমুল? তুই আমার খেয়ে আমার পরে আমাকেই শেষ করার চিন্তা করবি, আর এই শ্রাবণ চৌধুরী তা জানবেও না? এতদিন আমার সাথে থেকে এই চিনেছিস তুই আমায়? তোর সাহস হয় কি করে শ্রাবণ চৌধুরীর সাথে শত্রুতা করার? শ্রাবণের কথা শুনে নাজমুল আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগলো। নাজমুলের অবস্থা দেখে শ্রাবণ হাহা করে উচ্চ স্বর হেসে বলল, কাদের খুঁজছিস তুই নাজমুল? তো লোকেদেরকে, তাই তো? তারা অনেক আগেই সেখানে চলে গেছে যেখানে একটু পর তুইও যাবি। শ্রাবণের কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল নাজমুলের। নাজমুলের কোনো উপায় না দেখে শ্রাবণের সামনে বসে পড়ে হাত জোর করে বলল, আমায় আপনি ক্ষমা করে দেন স্যার। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এসব করিনি। আমায় আপনার চাচা মাহাবুর অনেক টাকা লোভ দেখিয়েছিল, সেই লোভে আমি আপনার সাথে এমনটা করেছি। সব আপনার ওই চাচা আর চাচিমণির দোষ। তারা বাধ্য করেছিল আমায় বর্ষা আর সৌরভ আর আসেলকে মারতে। আপনি আমাকে ক্ষমা করুন স্যার। নাজমুলের কথা শুনে একটা চেয়ার টেনে নাজমুলের সামনে পায়ের উপর পা তুলে বসলো শ্রাবণ। তারপর শার্টের হাতাটা ফোল্ড করতে করতে বলল, তুই খুব ভালো করে জানতিস নাজমুল, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা আমার একদমই সহ্য হয় না। আর তুই শুধু বিশ্বাসঘাতকতাই করিসনি, আমার সাথে সাথে কেড়ে নিয়েছিস আমার প্রিয় মানুষগুলোকে। তোকে আমি কি করে ক্ষমা করি বলতো নাজমুল? এতক্ষণ চুপ করে দূরে দাঁড়িয়ে সব দেখছিল লিমা। শ্রাবণকে নাজমুলের সাথে কথায় ব্যস্ত থাকতে দেখে একটা পিস্তল হাতে তুলে নিল লিমা। তারপর শ্রাবণের দিকে তাক করে গুলি করতেই শ্রাবণ নাজমুলকে টেনে তুলে দাঁড় করালো নিজের সামনে। সাথে সাথেই ঠাস ঠাস করে দুটো গুলি ঢুকে গেল নাজমুলের পিঠে। নাজমুল জোরে চিৎকার করে উঠল। শ্রাবণ নাজমুলকে ছেড়ে পকেট থেকে একটা ছুরি বের করে ছুঁড়ে মারল লিমার দিকে। ছুরিটা সোজা গিয়ে ঢুকে পড়লো লিমার গলায়। চিৎকার করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল লিমা, কিন্তু শ্রাবণ সেদিকে তাল না দিয়ে নাজমুলকে টেনে তুলে কলার ধরে বলল, তুই এত সহজে মরতে পারিস না নাজমুল, তোর সাথে আমার অনেক হিসাব বাকি। কথাটা বলে একটা ছুরি বের করে নাজমুলের গুলি লাগানো স্থানে ঢুকিয়ে দিল শ্রাবণ। তারপর খুঁচিয়ে খুঁচিয়ে গুলো দুটো বের করলো সেখান থেকে। তারপর নিজের লোকেদের ইশারায় মরিচ গুঁড়ো আনতে বলল শ্রাবণ। একটা লোক দ্রুত গিয়ে অনেকখানি মরিচ গুঁড়ো নিয়ে এলো শ্রাবণের সামনে। শ্রাবণ এক মুঠো মরিচ গুঁড়ো নিয়ে ঢুকিয়ে দিল নাজমুলের ক্ষতস্থানে। জ্বালা সহ্য করতে না পেরে চিৎকার করতে লাগলো নাজমুল। চিৎকার করতে করতে একসময় ঢলে পড়লো মৃত্যুর কোলে। নাজমুল আর লিমাকে মারার পর 2 ফোঁটা চোয়াল গড়িয়ে পড়লো শ্রাবণের চোখ থেকে। শ্রাবণকে কাঁদতে দেখে ওর লোকগুলো অবাক হয়ে বলল। লোকগুলোর কথা শুনে শ্রাবণ বলল, আমার এই কান্নার অর্থ তোমরা বুঝবে না। শুধুমাত্র টাকার সম্পত্তির জন্য আজ কতগুলো লোককে অকালে মরতে হলো। দুনিয়ার সব মানুষ সবসময় টাকার পেছনে ছোটে। টাকার উপর লোভ নেই এমন মানুষ নেই বললেই চলে, কিন্তু এই টাকাতে কখনোই সুখ শান্তি থাকে না। যা টাকা সম্পত্তি বেশি, তার জীবনে অশান্তিও বেশি। এই টাকায় আপন মানুষকে পর করে দেয়, আবার টাকায় পরকে করে আপন। কিন্তু টাকার পিছনে ছুটে জীবনটা শুধু শেষই হয়। কখনো টাকা জীবনকে সুখী করতে পারে না। আজ টাকার সম্পত্তির লোভে অকালে ঝরে গেল কতগুলো প্রাণ। আমিও হারিয়ে ফেললাম আমার কত প্রিয় মানুষদের। কথা বলার সময় শ্রাবণের চোখ থেকে পানি পড়ছিল অঝরে। শ্রাবণের সাথে সাথে ওর লোকগুলোও কেঁদে দেয়। তারপর শ্রাবণ ওর লোকেদের লাশগুলো গায়েব করার আর সব প্রমাণ লুকিয়ে ফেলতে বলে সেখান থেকে চলে গেল। পেরিয়ে গেছে 1 মাস। স্নেহা এখন ভালো চিকিৎসা আর যত্নের কারণে পরিপূর্ণ সুস্থ। এই 1 মাসের মধ্যে বৃষ্টি অনেক চেষ্টা করেছে শ্রাবণের কাছে আসার, শ্রাবণের মান ভাঙানোর, কিন্তু প্রতিবারের বৃষ্টি ব্যর্থ হয়েছে।
শ্রাবণ যেন বৃষ্টিকে একদম সহ্যই করতে পারে না। বৃষ্টিকে কাছে আসতে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় শ্রাবণ। কিন্তু বৃষ্টি এখন শ্রাবণের বাসাতেই থাকে, সাথে স্নেহ। তবে বৃষ্টিকে নিজের রুমের ধারে কাছে আসতে দেয় না শ্রাবণ। বৃষ্টি আলাদা রুমে থাকে ওর ভাবির সাথে। স্নেহ শ্রাবণকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই স্নেহাকেও ফিরিয়ে দিয়েছে শ্রাবণ। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এসে ল্যাপটপে কাজ করছে শ্রাবণ নিজের রুমে বসে। বৃষ্টি 1 কাপ কফি হাতে শ্রাবণের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার কফিতে চিনি একটু বেশি দিয়েছি যাতে আপনার তেতো ভাবটা একটু কমে। আপনি যে রাগী, মাঝে মাঝে আপনাকে তেতোই মনে হয়। কথাটা বলে হাসি মুখে কফিটা এগিয়ে দিল বৃষ্টি শ্রাবণের দিকে। শ্রাবণ এখনো একইভাবে ল্যাপটপে কাজ করছে দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি কোনো কথাই শোনেনি। শ্রাবণের কোনো রিয়াকশন না দেখে বৃষ্টি শ্রাবণের ল্যাপটপটা বন্ধ করে দিয়ে শ্রাবণের কোলে বসে পড়লো। তারপর বলল, এই যে মিস্টার, আমি যে কখন থেকে আপনার জন্য কফি হাতে দাঁড়িয়ে আছি সে খেয়াল আপনার আছে? উফ, পাটা ব্যথা করছে আমার। কথাটা বলার সাথে সাথে বৃষ্টিকে কোল থেকে নামিয়ে নিচে ফেলে দিল শ্রাবণ। নিচে পড়ে গিয়ে কফিটা বৃষ্টির হাতের উপরেই ঢেলে পড়লো। ভাগ্যিস কফিটা ঠান্ডা হয়ে যাওয়ায় বৃষ্টির কিছু হলো না, কিন্তু নিচে পড়ে কোমরে বেশ ব্যথা পেল বৃষ্টি। শ্রাবণের এমন আচরণে শ্রাবণের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টি। বৃষ্টিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর কি লজ্জা বলতে কিছু নেই? এতবার মানা করার সত্ত্বেও তুই কোন সাহসে আমার রুমে এসেছিস? তোর সাহসী করে হয় আমার কোলে এসে বসার? তোকে বলেছি না আমি আমার আশেপাশেও যেন তোকে না দেখি, তবুও কোন সাহসে তুই বারবার আমার কাছে আসার চেষ্টা করিস বলতো? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার! বের হ আমার রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যা। শ্রাবণের কথা শুনে বৃষ্টি ছলছল চোখে উঠে দাঁড়ালো। তারপর কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে। বৃষ্টি চলে যেতেই দেয়ালে সজোরে একটা ঘুষি মারল শ্রাবণ। তারপর মনে মনে বলল, আমি কেন তোমায় কাছে টেনে নিতে পারছি না বৃষ্টি? কেন এতটা ভালোবাসা সত্ত্বেও তোমায় সহ্য করতে পারছি না নিজের সামনে? তোমায় দেখলেই বারবার মনে পড়ে যাচ্ছে আমার তোমার অবহেলার কথাগুলো। তুমি যে আমায় অনেক বেশি কষ্ট দিয়েছো বৃষ্টি। আমার সব বিশ্বাস ভালোবাসাকে বারবার ফিরিয়ে দিয়েছো তুমি। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। তারপর ল্যাপটপ খুলে আবারও নিজের কাজে মনোযোগ দিল। কেমন আছেন নীল? আমি ভালো আছি। আপনি কেমন আছেন তিথি? যেমন আপনি রেখেছেন। মানে আপনার কথার মানে ঠিক বুঝলাম না তিথি। বুঝতে হবে না, এবার বলুন আপনার বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো। বাই দ্য ওয়ে, ইউ লুকিং সো কিউট অ্যান্ড গর্জিয়াস। সত্যি শাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে। আজকে আপনাকে একদম বাঙালি নারীর মতো লাগছে। বাহ বাহ, ডিটেকটিভ তিথি আবার লজ্জাও পায়, জানা ছিল না তো। নীলের কথা শুনে লজ্জা মাখা হাসি দিয়ে তিথি বলল, কেন, ডিটেকটিভ বলে কি লজ্জা পেতে নেই? ডিটেকটিভের আড়ালে আমি একজন বাঙালি নারীও, তাই লজ্জা তো একটু পেতেই পারি, তাই না? বাই দ্য ওয়ে, আপনাকেও কিন্তু আজ অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাঙ্কস। তো বিয়ে করেছেন কবে? না মানে বিয়ে করার চিন্তা ভাবনা আছে নাকি নেই? নীলের কথা শুনে মাথা নিচু করে তিথি বলল, বিয়ে করব বলেই তো আপনাকে এখানে আসতে বলেছি। তিথির কথা শুনে মন খারাপ করে নীল বলল, মানে আপনার কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? আমায় তাহলে বিয়ে দাওয়াত দিতেই ডেকেছেন, তাই না? নীলের কথা শুনে উত্তরে তিথি মুচকি হেসে বলল, একজন ছিল, তার নাম নীলা, মানে আপনাদের বৃষ্টি। কিন্তু ও তো অন্যের বউ, তাই ওকে মন থেকে মুছে ফেলতে চাইছি। আর একজনকে ভালো রাখতে শুরু করেছে কিন্তু। হ্যাঁ, এতটুকু বলতেই নীলকে থামিয়ে দিয়ে নীলের হাতের উপর হাত রেখে তিথি বলে উঠল, ভালো যখন লেগেছে আমায়, তখন এত হ্যাংলামো না করে তো বলে দিলেই পারেন। আমি তো আপনার এই কথাটা শুনবো বলেই এসেছি। আমিও যে আপনাকে ভালোবাসতে শুরু করেছি। তিথির কথা শুনে নীল অবাক হয়ে বলল, আমার মনের খবর আপনি কি করে বুঝলেন? আমি একজন ডিটেকটিভ, তাই অনেক কিছু না বললেও বুঝতে পারি। তা এখন কি আমায় প্রপোজ করবেন, নাকি বৃষ্টির মতো আমিও কাউকে বিয়ে করে চলে যাব?
তিথির কথা শুনে নীল মুচকি এসে উঠে দাঁড়ালো, সাথে তিথিও উঠে দাঁড়ালো। নীল তিথির সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, সেদিন তোমায় প্রথম দেখেছিলাম আমাদের বাসায়, তখন একটা বিরক্তকর অনুভব করি তোমায় নিয়ে, কারণ তুমি তখন খুবই চঞ্চলা ছিলে। তারপর যতদিন যেতে লাগলো সেই বিরক্তিটাই মনের মাঝে দাগ কেটে যেতে লাগলো। ভালো লাগতে শুরু করলাম তোমাকে। কখন যে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারিনি আমি। তুমি কি আসবে আমার অগোছালো জীবনটাকে তোমার ভালোবাসায় গুছিয়ে দিতে? তুমি কি আসবে আমার এলোমেলো মনটাকে আরও বেশি করে তোমার প্রেমে এলোমেলো করে দিতে? তুমি কি হবে আমার 1 ডজন বাচ্চার মা, যে বাচ্চাদের দিয়ে আমি একটা ক্রিকেট টিম বানাবো? তুমি কি বিয়ে করবে আমায়, হবে কি আমার জীবনসাথী? আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ সো মাচ। কথাগুলো বলে তিথির হাতে নিজের হাতের একটা আংটি খুলে পরিয়ে দিল নীল। তারপর চুমু এঁকে দিল তিথির হাতে। আনন্দে তিথির চোখে পানি চলে এলো। তিথি নীলকে হাত ধরে দাঁড় করিয়ে বলতে লাগলো, ওদের কথা শুনে কফি শপের লোকেরা হাততালি দিয়ে উঠল। এতক্ষণ ওরা কফি শপে বসে আলাপ করছিল। বৃষ্টি আর স্নেহাকে পাহারা দেওয়ার জন্য নীলদের বাসায় গেলে সেখান থেকে পরিচয় শুরু নীল আর তিথির। প্রথম দুজনে দুজনকে একটু বিরক্তিকর চোখে দেখলো, একসময় দুজনেই দুজনের প্রেমে পড়ে যায়। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।